টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব হাওয়ার গান এই কবিতাটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। এই কবিতাটির ওপর যত রকমের প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তবে তোমরা নিশ্চয়ই বাড়িতে, স্কুলে বা গৃহশিক্ষকের কাছে এই কবিতাটা এতদিনে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়ার ইউটিউব লার্নিং অ্যাপে এই কবিতাটির ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো। কারণ টিউটোপিয়ার লার্নিং অ্যাপে এই কবিতাটির ওপর বানানো ভিডিওগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে প্রশ্নোত্তর করা কোনো ব্যাপার না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই কবিতাটা পড়া। এখন এই কবিতার ওপর কত রকমের প্রশ্ন হতে পারে তা আমরা দেখে নেব আমাদের পরবর্তী স্লাইডে। দেখো, প্রথমেই আজ লেখা আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেখানে তোমাদের প্রশ্ন মান থাকছে 1, অর্থাৎ তোমরা 3টে কি 4টে অপশন পাচ্ছ, সেখান থেকে তোমরা রাইট অপশন চুজ করছো। এরপরে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যার প্রশ্ন মান থাকছে 1 এবং এখানে তোমাদের পূর্ণ বাক্যে উত্তর দিতে হচ্ছে, অর্থাৎ একটা সেন্টেন্সে পূর্ণ বাক্যে, সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হচ্ছে। এরপরে থাকছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা শর্ট আনসার কোয়েশ্চেন, যার প্রশ্ন মান থাকছে 2 অথবা 3। এখানে তোমাদের যে প্রশ্নটা যতটুকু চেয়েছে উত্তর ততটুকুই লিখতে হবে। 3 থেকে 4টি বাক্যে তোমরা তোমাদের উত্তরটা সম্পূর্ণ করবে। এরপরে থাকছে হাতে কলমে। হাতে কলমে হলো এই কবিতাটা শেষ হয়ে যাওয়ার পরে যে প্রশ্নগুলো রয়েছে বা ব্যাকরণের যে অংশগুলো রয়েছে তোমাদের বইয়ের মধ্যে, সেই সমস্তটা আলোচনা করে দেওয়া হচ্ছে এই হাতে কলমে অংশটার মধ্যে। আমরা চলে যাব মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নতে। তবে এখানে ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে নেব যে এই ভিডিওর যে টাইমলাইন অংশ, সেই টাইমলাইন অংশে তোমরা এমসিকিউ হোক, ভিএসএ কিউ হোক, এসএ কিউ হোক বা হাতে কলমে, যার যে প্রশ্নটা প্রয়োজন তার সেই প্রশ্নটা পেয়ে যেতে পারো টাইমলাইন অংশে, অর্থাৎ এই পর্ব বিভাজন অংশটার মধ্যে। এটা তোমাদের সুবিধার জন্যই করা হয়েছে। আমরা চলে যাব আমাদের প্রথম মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে। তবে তোমরা কি করবে, আমরা যখন আলোচনা করছি এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো, তোমরাও অবশ্যই আমার সাথে সাথে কে কত স্কোর করছো এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। দেখো, প্রথমেই লেখা আছে হাওয়ার গান কবিতাটি গৃহীত হয়েছে কবির যে কাব্যগ্রন্থ থেকে, সেটি হলো। হাওয়ার গান কবিতাটির কবি কে ছিলেন? হাওয়ার গান কবিতাটির কবি হলেন বুদ্ধদেব বসু এবং তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন পড়িয়েওছেন এবং সর্বোপরি তিনি অনেক কবিতা, প্রবন্ধ, উপন্যাস তোমাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য লিখে গেছেন। তবে হাওয়ার গান কবিতাটি গৃহীত হয়েছে কবি বুদ্ধদেব বসুর যে কাব্যগ্রন্থ থেকে সেটি আমরা দেখে নেব। ক ছাড়পত্র, খতে আছে অগ্নিবীণা, গতে আছে শ্রেষ্ঠ কবিতা, ঘতে আছে দময়ন্তী। তার যা থেকে নেওয়া হয়েছে তা হলো শ্রেষ্ঠ কবিতা। 2 হাওয়াদের ড্যাশ নেই। হাওয়াদের কি নেই এর কথা বলা হয়েছে? হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের বাড়ি নেই। তাহলে হাওয়াদের দেখছি আমরা যে প্রথমেই আমরা কবিতার মধ্যে দেখতে পাচ্ছি হাওয়ারা কোথায় যেন আশ্রয়হীন, তারা গৃহহীন, তারা কোথাও যেন আশ্রয় খুঁজে পাচ্ছে না। তাহলে এটি হাওয়াদ কি হবে? হাওয়াদের বাড়ি নেই। 3 নম্বর দেখো, নিঃশ্বাস উত্তাল অস্থিরভাবে বয়ে যায়। নিঃশ্বাস উত্তাল অস্থিরভাবে কোথায় বয়ে যায়? ক অরণ্য প্রান্তরে, খতে আছে হাওয়াদের, গতে আছে সমুদ্র তরঙ্গের, ঘতে আছে ধূসর প্রান্তরে। তাহলে দেখো, নিঃশ্বাস উত্তাল অস্থিরভাবে বয়ে যায় কিসের? না হাওয়াদের নিঃশ্বাস উত্তাল এবং অস্থিরভাবে বয়ে যায়। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে হাওয়াদের।
কারণ তিনি বলছেন যে হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের বাড়ি নেই, নেই রে, তারা শুধু কেঁদে মরে বাইরে। 4, শূন্যস্থানে সঠিক শব্দটি বসাও। দেখো লেখা আছে পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ড্যাশ। এখানে শূন্যস্থানে সঠিক শব্দটা বসাতে হবে। তাহলে শূন্যস্থানে কি কি রয়েছে আমরা দেখে নেব। ক মর্মর, খতে আছে পঞ্জর, গতে আছে ঝরঝর, ঘতে আছে ফরফর। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঝরঝর। আর ঝরঝর বলতে এখানে পাতা পড়ার যে আওয়াজ সেটাকেই বলা হচ্ছে ঝরঝর, শব্দটার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে সঠিক উত্তর এখানে অবশ্যই অপশন গ, পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর। সারসিতে কেঁপে ওঠে দেয়ালের পঞ্জর। তাহলে এই দেখো এইভাবে তোমাদের এই যে লাইনগুলো আছে, যে কবিতার যে পংক্তিগুলো রয়েছে, সেই পংক্তিগুলোর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন দিতেই পারে। মানে শূন্যস্থানে যদি এরকম দেয় তাহলে তোমাদের কবিতাটা একটু পড়তে হবে। তাহলে পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর, তারপরেই পাচ্ছি কিন্তু আমরা সারসিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর। এই যে সারসি, সারসি বলতে কি বোঝানো হয়, কাচের দরজা বা জানলাকে সারসি বোঝানো হয়ে থাকে। আর পঞ্জর বলতে পাঁজরকে বোঝানো হয়। পরের প্রশ্নে আসবো আমরা 5, ঘরে ঘরে জ্বলে যায় ড্যাশ। ঘরে ঘরে জ্বলে যায় কি। ক স্বপ্নের মোম, খতে আছে মৃদু মোম, গতে আছে শুধু মোম, খতে আছে স্বপ্নের মৃদু মোম। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্বপ্নের মৃদু মোম। কারণ হয়ে যাচ্ছে, কারণ কবিতাটির মধ্যে আমরা পেয়েছি ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম, সেই শুধু নিয়েছে বিদায় রে। অর্থাৎ এই বিদায় নিয়েছে কে? অর্থাৎ হাওয়া তার আশ্রয় পায়নি, সেই শুধু নিয়েছে বিদায় রে। তাহলে এখানে ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম। স্বপ্নের মৃদু মোম আমরা পেয়ে যাচ্ছি অপশন ঘতে। দেখো এখানে খতে শুধু মৃদু মোম লেখা আছে, অবশ্যই সেটা হবে না। তোমরা অবশ্যই এই জন্য সবকটা অপশন ভালোভাবে পড়ে তারপরে উত্তর করবে। প্রশ্ন 6, শূন্যস্থানে সঠিক শব্দটি বসা। আবারও দেওয়া আছে, দেখো লেখা আছে তেমনই মিষ্টি ছেলে ড্যাশ ঘুম যায়। কোথায় ঘুম যায় কথা বলা হয়েছে? ক বিছানায়, খতে আছে দোলনায়, গতে আছে পালঙ্কে, ঘতে আছে খাটিয়ায়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে দোলনায়। সঠিক উত্তর অবশ্যই দোলনায় এবং অপশন খ তাহলে আমরা নিয়ে নিলাম রাইট আনসার হিসাবে। চলে যাচ্ছি নেক্সট 7। আবার লেখা আছে দেখো যাত্রীরা ড্যাশ কেউ নাচে গান গায়। যাত্রীরা কোথায়? সেই ডেকের মধ্যে, জাহাজের মধ্যে তারা কি করে? ক সিনেমায়, খতে আছে থিয়েটারে, গতে আছে জলসায়, ঘতে আছে যাত্রায়। যাত্রীরা সিনেমায়, কেউ নাচে কেউ গান গায়। এই যে এখানে বলা হয়েছে এই যে যাত্রীরা সিনেমায় হয়ে যাচ্ছে, তাহলে সঠিক উত্তর কেউ নাচে গান গায়। আমাদের অপশন ক হয়ে যাচ্ছে তাহলে এখানে সঠিক উত্তর। এরপরে 8 নম্বর প্রশ্ন, সমুদ্র উঠে ওঠে দুলে। কতে পূর্ণ পরে ঝুলে, খতে আছে সোজা পরে ঝুলে, গতে আছে বাঁকা চাঁদ পরে ঝুলে, ঘতে আছে ঝড় ওঠে উদ্দাম। যদি আমরা কবিতায় মনে করি তাহলে কবিতায় লেখা আছে এভাবে, সমুদ্র ওঠে দুলে বাঁকা চাঁদ পরে ঝুলে, আমাদের বিশ্রাম নেই রে। অর্থাৎ এই যে হাওয়া, এই হাওয়ার যেমন আমাদের জীবনেও খুব প্রয়োজন, তাকে ছাড়াও আমরা বাঁচতে পারি না, ঠিক তেমনি তারও কোনো স্থান পায় না। সে একটা গৃহহীন আশ্রয়হীন তার যন্ত্রণা তার মধ্যে থাকে। আসলে এই হাওয়াদের এই যে চলমানতা, এই চলমানতার মধ্যে দিয়ে আমাদের মধ্যেকার যারা সেই হিসাবে গৃহহীন মানুষ, যারা সেই হিসাবে পরিযায়ী মানুষ, যারা তাদের কষ্ট, তাদের বেদনার কথা ব্যঞ্জিত হয়েছে এখানে। সমুদ্র ওঠে দুলে বাঁকা চাঁদ পরে ঝুলে। সঠিক উত্তর অপশন গ। 9 নম্বর প্রশ্ন, বাঁকা চাঁদ। বাঁকা চাঁদ কি হবে দেখে নাও তাহলে। ক লেগে থাকে, খতে আছে ঝাঁপ মারে, গতে আছে ঝুলে পড়ে, ঘতে আছে হেসে থাকে। সঠিক উত্তর অবশ্যই ঝুলে পড়ে, অপশন গ। 10 নম্বরে চলে আসলাম, কেঁদে কেঁদে মরে শুধু বাইরে। হাওয়ারা এইভাবে কেঁদে কেঁদে মরার কারণ, হাওয়ারা কেন কেঁদে কেঁদে মরেছে? ক মধ্যরাতে অকুল সমুদ্র গর্জনে ফেটে পড়ে, খতে আছে হাওয়ার বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কতে আছে অনেক সন্ধানেও হাওয়া কখনোই তার বাড়ি খুঁজে পায় না, ঘতে আছে পাহাড় তার পথ রোধ করে দাঁড়িয়েছে। তাহলে কেন এই হাওয়াদের কেন বলা হয়েছে কেঁদে কেঁদে মরে শুধু বাইরে? দেখো কবিতার মধ্যেই রয়েছে, কবিতার শেষের দিকে রয়েছে যে হাওয়াদের বাড়ি নেই, দেশ নেই এবং শেষ নেই। তারা যেমন অনন্ত সময় ধরে তারা যেমন কাজ করে চলে, ঠিক তেমনি তাদের কি বাড়ি নেই, গৃহহীন, তারা আশ্রয়হীন।
সেই সমস্ত মানুষদের কথাই বলা হচ্ছে। তাহলে এখানে এই অপশনটাই হয়ে যাবে। দেখো, অনেক সন্ধানেও হাওয়া কখনোই তার বাড়ি খুঁজে পায় না, এটা অবশ্যই একটা মানে আছে, এই কবিতার ভিতর থেকে মানে আছে, কিন্তু এই অপশনটা কিন্তু আরো অনেক বেশি স্ট্রং সেই হিসাবে। তাহলে এই অপশনটাই হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন খ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কেঁদে কেঁদে মরে শুধু বাইরে, হাওয়ারা এইভাবে কেঁদে কেঁদে মরার কারণ তাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই। আর তোমাদের কবিতাতেও এই লাইনটাই দেয়া রয়েছে। 11 নম্বর প্রশ্ন, সময় অন্তহীন ড্যাশ সন্ধান। সময় অন্তহীন কিসের সন্ধান? কতে অনন্ত, খতে আছে অফুরান, গতে আছে অশেষ, ঘতে আছে সীমাবদ্ধ। অফুরান সন্ধান, সঠিক উত্তর অফুরান সন্ধান, অপশন খ। 12 নম্বর প্রশ্ন, ছুঁয়ে গেছি বারবার ড্যাশ ইচ্ছায়। ছুঁয়ে গেছি বারবার কিসের ইচ্ছায়? দেখো, প্রথম দিকে রয়েছে এগুলো। ক ছুঁয়ে থাকা, খতে আছে দুর্বার, গতে আছে উষ্ণ, ঘতে আছে নরম। দুর্বার ইচ্ছায় হাওয়া ছুঁয়ে গেছে, তার আশ্রয় খোঁজার জন্য সে কোনো না কোনো জায়গা, জল, স্থল সবের মধ্যে দিয়ে সে ছুঁয়ে গেছে। সঠিক উত্তর অবশ্যই অপশন খ। 13 নম্বর প্রশ্ন, চিমনির ড্যাশ কাননের ক্রন্দনে। চিমনির কতে আছে ধোয়াতে, খতে আছে কালোতে, গতে আছে গরমে, ঘতে আছে নিঃসনে। নিঃসনে কথার অর্থ অবশ্যই মনে রাখতে হবে, নিঃসনে কথার অর্থ হলো শব্দ। তাহলে এখানে সঠিক উত্তর অবশ্যই নিঃসনে, অপশন ঘ, চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে। 14 নম্বর প্রশ্ন, বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই ড্যাশ। কি হবে? ক গান, খতে আছে সুর, গতে আছে তাল, ঘতে আছে ঘোর। বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান, কোনখানে গেলে তারে পাইরে। তাহলে গান এখানে সঠিক উত্তর অপশন ক। 15 নম্বর প্রশ্ন, নিঃসন শব্দের অর্থ কি? আমি জাস্ট কিছুক্ষণ আগেই বললাম। তাহলে কি হবে? ক নৃত্যে, খতে আছে শব্দে, গতে আছে নিঃসরণে, ঘতে আছে ধোয়ায়। নিঃসনে শব্দের অর্থ শব্দে, সঠিক উত্তর শব্দ। আর এখানেই শেষ হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনের সব রকমের প্রশ্ন। তোমরা নিশ্চয়ই নাম্বার কাউন্ট করেছো। যাদের স্কোর ভালো হয়েছে তাদের প্রিপারেশন ভালো হচ্ছে, তবে যারা ভালো স্কোর করলে না, বুঝতে হবে যে তাদের প্রিপারেশনে কোথাও খামতি থেকে যাচ্ছে। আর প্রিপারেশনে যদি খামতি থেকে যায় তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কি করে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে দরকার ভালো স্টাডি ফ্লো। চলো দেখে নেবো কি সেই স্টাডি ফ্লো একটা ছোট্ট ভিডিওতে। ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো, আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে
টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। Step 4 Question and Answer. আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। Step 5 Mock Test. টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। Step 6 Answer sheet checking and model answer. উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো এর অল ইন ওয়ান সলিউশন? আর এই সব কিছু নিয়েই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে, অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেনে। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। লেখা আছে তবু নেই সে তো নেই নেই রে। নেই শব্দটি এতবার ব্যবহার হয়েছে কেন? এই কবিতার মধ্যে নেই শব্দটিকে আমরা অনেকবার ব্যবহার হতে দেখেছি। কেন এই নেই বলেছে কবি বারে বারে? আসলে হাওয়াদের যে ঘরবাড়ি নেই, সেই হাহাকারকে, তাদের ভিতরকার যে আকুল কান্না, সেই আকুল কান্নাকে বোঝাতে, সেই দরদ দিয়ে বোঝাতে, সেই গৃহহীনতার যন্ত্রণাকে বোঝাতে এই নেই শব্দটিকে এতবার করে ব্যবহার করা হয়েছে, বা সাথে জোর দেওয়ার জন্য। 2 নম্বর প্রশ্ন, তার কথা কেবলই শুধাই রে। হাওয়া কার কথা শুধায়? হাওয়া কার কথা শুধিয়েছে? হাওয়া তার এক নিবিড় আশ্রয়, তার একটা নিবিড় আশ্রয় অর্থাৎ একান্ত গৃহকোণের সন্ধান সে খুঁজে বেড়ায়। সে কোথায় কি শুধিয়ে বেড়ায়? না, তার একান্ত গৃহকোণের অবস্থান, আশ্রয়ের চাহিদা সে সবার কাছে শুধিয়ে বেড়ায়, জিজ্ঞাসা করে বেড়ায়। 3 নম্বর প্রশ্ন, আধারে চলমান জাহাজের যাত্রীরা কি করেছিল? আধারে চলমান জাহাজের যাত্রীরা কি করেছিল? কেউ সিনেমা দেখছিল, কেউ নাচ করছিল, কেউ বা গান গাইছিল। 4 নম্বর প্রশ্ন, বুক চাপা কান্নায় কখন কার বুক চাপা কান্না শোনা যায়? কার বুক চাপা কান্না শোনা যায়? সারা দিন রাত্রির হাওয়াদের বুক চাপা কান্না শোনা যায়। একদম কবিতার প্রথমেই আমরা পাচ্ছি যে সারা দিন রাত্রির তাদের বুক চাপা কান্না শোনা যায়। তার কারণ তারা সব জায়গায়, জলে স্থলে, সমস্ত পাহাড়ে প্রান্তরে, সারা সমস্ত জায়গায়, সমুদ্রে তারা ঘুরে মরেছে, কিন্তু কোথাও তারা আশ্রয় খুঁজে পায়নি এক মুহূর্তের জন্য। তারা শুধুমাত্রই চলে গেছে, বয়ে গেছে, কোথাও তারা একটু স্থির হতে পারেনি। অর্থাৎ সেই আশ্রয়হীনতার যন্ত্রণাই এখানে ব্যঞ্জিত হয়েছে। এবং কখন? না, সারা দিন রাত্রি। 5 নম্বর, যখন সমুদ্র দুলে ওঠে তখন চাঁদের অবস্থান কিরকম থাকে? যখন সমুদ্র দুলে ওঠে তখন চাঁদের অবস্থান কিরকম থাকে? তখন বাঁকা চাঁদ আকাশের কোলে ঝুলে পড়ে। আকাশের কোলে সেখান থেকে বাঁকা চাঁদ ঝুলে পড়ে। 6 নম্বর, আমাদের বিশ্রাম নেই রে। হাওয়ারা কেন বিশ্রাম নিতে পারে না? কেন হাওয়ারা বিশ্রাম নিতে পারে না? আসলে গৃহহীন হওয়ায় সবসময় পৃথিবীর সব জায়গায় তাদের বাসস্থান খুঁজে বেড়াতে হয়। এই বাসস্থান খুঁজে বেড়ানোর জন্য তাদের বিশ্রাম নেওয়ার জায়গা থাকে না, অর্থাৎ বিশ্রাম নেওয়ার অবকাশ তারা পায় না। অথচ তাদের ছাড়াও কিন্তু চলে না। হাওয়াদের প্রয়োজনীয়তার কথাও আমরা জানি, কিন্তু তাদের এই বাসস্থানহীনতার জন্য, তাদের এই পরিযায়ী অবস্থানের জন্য, তাদের এক জায়গা থেকে আর এক জায়গায় সারাদিন ছুটেই বেড়াতে হয়। তারা একটু অবকাশ পায় না জিরানোর, অবকাশ পায় না বসার বা বিশ্রামের। 7 নম্বর, সুরে সুরে বলে যাই নেই রে। কে সুরে সুরে কি বলে যায়? কে সুরে সুরে কি বলে যায়? হাওয়ারা সুরে সুরে বলে যায় যে তাদের কোনো বাসস্থান নেই, এবং তারা সারা জীবন ধরে এই বাসস্থানের খোঁজেই আসলে সারা দিন রাত্রির অস্থির এবং উত্তালভাবে তারা সারা দিন রাত্রির ধরে তাদের বাসস্থান খুঁজে বেড়ায়, কিন্তু তারা কোথাও তার সন্ধান পায় না। 8 নম্বর প্রশ্ন, মিষ্টি ছেলে কোথায় ঘুমায়? আমরা আগেও করেছি, মিষ্টি ছেলে দোলনায় ঘুমায়। কুকুর কোথায় তন্দ্রায় আচ্ছন্ন হয়? কুকুর কোথায় তন্দ্রায় আচ্ছন্ন হয়? কুকুর কার্পেটের ওপর তন্দ্রা মানে ঘুমে আচ্ছন্ন হয়। দেখো, এই দুটো জায়গায় হাওয়ারাও আশ্রয় চেয়েছে। অর্থাৎ এই যে গৃহের মধ্যেকার একটা যে শান্ত অবস্থান, যেখানে শিশু দোলনায় ঘুমাচ্ছে, একটা কুকুর সে কার্পেটের ওপর
মানে ঘুমাচ্ছে, তাহলে এই যে শান্ত অবস্থান, এই শান্ত অবস্থানের মধ্যেও হাওয়া তার জায়গা পেতে চেয়েছে, কিন্তু সেখানেও সে স্থির হতে পারেনি, সেখানেও তার আশ্রয়হীনতা প্রবলভাবে জাগ্রত হয়েছে। 10 নম্বর প্রশ্ন, হাওয়ার গান কবিতায় তরঙ্গের বুকে কি হানার কথা বলা হয়েছে? হাওয়ার গান কবিতায় তরঙ্গের বুকে যে প্রশ্নের অবিরাম নর্তন, নর্তন বলতে নাচ, এই যে অবিরাম নর্তন বা মর্ত আবর্তন ও হানার কথা বলা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, বিশ্বের বুক ফেটে কি বয়ে যায়? বিশ্বের বুক ফেটে বয়ে যায় হাওয়াদের গান। এই মানে হাওয়াদের যে গান, সেই গান কি দুঃখের গান, যা বিশ্বের বুক ফেটে বয়ে যায়, অর্থাৎ তাদের আশ্রয় না থাকার গান। এটাই সারাদিন রাত্রি ধরে বিশ্বের বুক ফেটে বয়ে যায়। এখানেই শেষ হচ্ছে আমাদের ভিএসিকিউ অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেনের সব রকমের প্রশ্ন। এরপর চলে যাব ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চেনে। দেখে নেব প্রথম প্রশ্ন কি আছে। আর এই ধরনের প্রশ্নগুলোর মান আমরা জানি 2 অথবা 3। তবে এখানে তোমাদের কিছু পার্টে প্রশ্ন রয়েছে যেগুলো আমরা একটু বড়ভাবেও আলোচনা করব। অবশ্যই সেই ধরনের তোমাদের এরকম টাইপ কোয়েশ্চেন যেগুলো হতে পারে, তোমাদের ছোট কোয়েশ্চেনও দিতে পারে, একসঙ্গে একটু বড় কোয়েশ্চেনও দিতে পারে, কিন্তু সেটা অবশ্যই যেটা যেভাবে দিচ্ছে সেটা সেই অনুযায়ী উত্তর লিখবে। দেখো লেখা আছে, সব পথে ঘুরেছি বৃথাই রে। সব পথে বলতে কি বোঝানো হয়েছে? সব পথে বলতে কি বোঝানো হয়েছে না, প্রথমে এই সব ধরনের প্রশ্নগুলো লিখতে গেলে তোমাদের লিখে নিতে হবে যে বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় সব পথে বলতে পৃথিবীর সব জলভাগ এবং স্থলভাগের কথা বলা হয়েছে, অর্থাৎ সমস্ত পাহাড়, নগর, বন্দর, অরণ্য, প্রান্তর, এই সব কিছুকেই বোঝানো হয়েছে। তারপরে বলা হয়েছে পথে ঘোড়া বক্তার বৃথা হয়েছে কেন? পথে ঘোড়া অর্থাৎ এই হাওয়াদের বৃথা হয়েছে কেন? কারণ তারা তাদের আশ্রয়হীনতা সব জায়গায় প্রকট হয়েছে। তারা হয়তো স্বাধীন, দেখে মনে হয় যে তারা স্বাধীন, তারা সব জায়গায় বয়ে যেতে পারে। তাদের এই বয়ে চলা আমাদের কাছে মনে হতেই পারে যে ঈর্ষণীয় বা তাদের প্রয়োজন, তা আমাদের জীবনেও তাদের প্রয়োজনকে আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু হাওয়ারা যেখানেই যাক না কেন তাদের আশ্রয়হীনতা প্রবল হয়েছে। যেখানে তারা সুখের গৃহকোণের মধ্যে যেখানে বাধা পড়তে চেয়েছে, অর্থাৎ ছোট্ট এক টুকরো ঘরের আশায় তারা যখন দেশ থেকে এক দেশে চলে গেছে, তারা অনেক জায়গায় আশ্রয় পেতে চেয়েছে, কিন্তু সেই আশ্রয় তারা পায়নি। তারা একটি শিশুর দোলনার অবস্থানের মধ্যে দিয়ে, একটা কুকুরের কার্পেটে শুয়ে থাকার মধ্যে দিয়ে এই যে সুখে অবস্থান তারা চেয়েছে, কিন্তু সেখান থেকেও তারা কোনো আশ্রয় খুঁজে পায়নি, তাদের কোনো আশ্রয় মেলেনি। সেই কারণেই বলা হয়েছে যে তাদের ঘোড়া অর্থাৎ এই এত পথ, অর্থাৎ এই জলভাগ এবং স্থলভাগের এই অন্তহীন ঘোড়া তাদের ব্যর্থ হয়েছে। 2 নম্বর প্রশ্ন, আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কাদের বাড়ি নেই, তাদের দুঃখর বর্ণনা করো। তাহলে কাদের বাড়ি নেই কথা বলা হয়েছে এখানে স্পষ্ট তোমাদের কাছে যে হাওয়াদের বাড়ি, দেশ এবং ঘর নেই বলা হয়েছে। এরপরে তাদের দুঃখের বর্ণনা করো। তাদের দুঃখের বর্ণনা করো প্রসঙ্গে তোমাদের একইভাবে বলতে হবে যে হাওয়ারা অনন্তকাল ধরে তাদের ঘর, দেশ, ঠিকানা খুঁজে চলেছে, কিন্তু পৃথিবীর কোনো প্রান্তেই তারা বাসস্থান খুঁজে পায়নি। দোলনায় আশ্রয় পাওয়া ছোট্ট শিশুর নিরাপদ নিশ্চিন্ত ঘুমে, আবার কখনো কার্পেটে ঘুমিয়ে থাকা কুকুরের বিশ্রামে স্পষ্ট হয়ে উঠেছে সুখী গৃহকোণের ছবি। কিন্তু হাওয়ারা সেখানে আশ্রয় চেয়েছে, কিন্তু সেখানেও তারা আশ্রয় পায়নি। তা দেখে তাদের আরো যন্ত্রণা বেড়ে গেছে এবং অন্ধকারের অকুল সমুদ্রে জাহাজ ভেসে যখন চলে তখন মাসুলে জ্বলতে থাকা আলো তার উপস্থিতি বুঝিয়ে দিয়েছে, অর্থাৎ হাওয়াদের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে। জাহাজের যাত্রীরা সেই সময় বিভিন্ন জিনিসে কেউ নেচে গিয়ে, কেউ বা চলচ্চিত্রে ব্যস্ত হয়েছে। তাদের সকলেরই আশ্রয় আছে, কেবল হাওয়াদের আশ্রয় জোটেনি। তারা সমুদ্রেও আশ্রয় চেয়েছিল, কিন্তু সেখানেও তারা আশ্রয় পায়নি। ঢেউয়ের আন্দোলনে তারা তাদের বাসভূমির সন্ধান করেছে। জাহাজের সমস্ত সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন তার মধ্যেও তারা বাসস্থান চেয়েছে, কিন্তু সেই সমুদ্রের গর্জনের মধ্যে দিয়েও, উত্তাল সমুদ্রের গর্জনে সেই প্রশ্ন উঠে এসেছে যে তাদের কি বাসস্থান রয়েছে? না, সেখানেও তারা বাসস্থান খুঁজে পায়নি। 3 নম্বর প্রশ্ন, বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান। কোন গান বিশ্বের বুক ফেটে কেন বয়ে যায়? তাহলে এইখানেও একইভাবেই বলতে হবে যে গৃহহীন হাওয়াদের কথা এখানে বলা হয়েছে।
এখানে কেন তাদের বুক চিরে এই যে বিশ্বের বুক ফেটে কেন বয়ে যায় তাদের এই গান, এই তাদের গৃহহীনতার গান, তাদের কোনো এক আশ্রয় নেই। তো এই যে বাস্তুহীনতার যন্ত্রণা, সেই কারণেই তারা কি করে, সব জায়গায় কেঁদে কেঁদে মরে। পৃথিবীর সর্বত্র তারা আশ্রয়ের জন্য খুঁজে খুঁজে বেড়ায়, কিন্তু সেই আশ্রয় তারা খুঁজে পায় না। অক্লান্ত প্রচেষ্টার পরও তারা ব্যর্থ হয়। বিশ্ব জুড়ে আশ্রয়ের জন্য হাওয়াদের এই আকুল কান্না আর না পাওয়ার হাহাকার আসলে ছড়িয়ে পড়েছে। সেই কষ্টই প্রকাশ পেয়েছে এই হাওয়াদের গান কবিতায়। হাওয়ারা সকলকে বারে বারে জিজ্ঞাসা করেছে যে কোথায়, কখন, কবে তাদের এই অনন্ত অনুসন্ধান শেষ হবে, কিন্তু আশ্রয়হীন হাওয়াদের বাড়ি খুঁজে না পাওয়ায় দুঃখের গান সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখানেই শেষ হচ্ছে আমাদের হাতে কলমে সব রকমের প্রশ্ন। না সরি, এখানে হাতে কলমে নয়, অবশ্যই আমাদের এখানে শেষ হচ্ছে আমাদের শর্ট আনসার কোয়েশ্চেন, অর্থাৎ এসএকিউ টাইপ কোয়েশ্চেন, সব রকমের প্রশ্ন। এরপরে চলে যাব আমরা হাতে কলমে। হাতে কলমে আমরা প্রথম প্রশ্নে দেখে নেব কি রয়েছে। হাতে কলমে দেখো লেখা আছে 1.1-এ লেখা আছে বুদ্ধদেব বসু রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। বুদ্ধদেব বসু রচিত মানে প্রথম তার উত্থান বলতে গেলে সেই হিসাবে তাহলে বন্দির বন্দনা আর কঙ্কাবতী, এই দুটি নাম তোমরা লিখে নিতে পারো। বন্দির বন্দনা এবং কঙ্কাবতী, এই দুটি কাব্যগ্রন্থ তার প্রথম। এরপরে আসছে তিনি কোন পত্রিকা সম্পাদনা করতেন। তিনি কোন পত্রিকা সম্পাদনা করতেন? তিনি কবিতা পত্রিকা সম্পাদনা করতেন এবং কল্লোলের সাথেও তার যথেষ্ট যোগাযোগ ছিল। 2 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। দেখো লেখা আছে প্রথমে 2.1-এ লেখা আছে দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে। দুর্বার ইচ্ছায় প্রথমে একদম প্রথম স্তবকেই রয়েছে যে দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে। না, তোমাদের এখানে বলতে হবে যে দুর্বার ইচ্ছাটি হলো যে হাওয়া কি কি ছুঁয়ে গেছে, না বাসস্থানের খোঁজে দুর্বার ইচ্ছায় সে পৃথিবীর জলভাগ এবং স্থলভাগ এই সমস্ত কিছু ছুঁয়ে গেছে। 2.2 তার কথা হাওয়া কোথায় শুধায়। তার কথা হাওয়া কোথায় শুধায়। হাওয়া তার বাসস্থানের কথা পৃথিবীর সব জলভাগ অর্থাৎ সব তীর, পাহাড়, বন্দর, অরণ্য, প্রান্তর, নগর, এমনকি দেয়ালে, সারস্বীতে, পার্কের বেঞ্চে, ঝরা পাতায় অথবা বনের কান্নায় মধ্যে দিয়ে, চিমনির শব্দের মধ্যে দিয়ে সবাইকে জিজ্ঞাসা করেছে। 2.3 মাস্তুলে দ্বীপ জলে কেন। মাস্তুলে কেন দ্বীপ জ্বলে যায়? মাস্তুল শব্দের অর্থ আসলে পাল তুলে দেওয়ার জন্য যে নির্দিষ্ট কাঠের স্তম্ভ যা স্টিমার বা জাহাজে আটকানো থাকে। জলের মধ্যে অকুল অন্ধকারে জাহাজ চলার সময় তার উপস্থিতি বা অবস্থান বোঝানোর জন্যে মাস্তুলে দ্বীপ জলে বলা হয়েছে। 2.4 পার্কের বেঞ্চিতে আর সারসিতে কাদের উপস্থিতির চিহ্ন দেখতে পাওয়া যায়। সারসিতে বলতে আমরা সেই কাচের জানলা বা দরজার কথা বললাম, তাহলে পার্কের বেঞ্চিতে আর সারসিতে কাদের উপস্থিতির চিহ্ন দেখতে পাওয়া যায়। এখানেও বলতে হবে যে পার্কের বেঞ্চিতে বা সারসিতে পাতার মধ্যে সে হাওয়াদের যে উপস্থিতি, সে হাওয়াদের উপস্থিতির কথা মানে হাওয়াদের উপস্থিতির কথা দেখতে পাওয়া যায় বা জানতে পারা যায়। তার মধ্যে দিয়ে কেন? কাচের জানলায় যে কেঁপে ওঠার শব্দ, সেই কেঁপে ওঠার শব্দের মধ্যে হাওয়া তাদের উপস্থিতি জানান দিয়ে যায়। 2.5 নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে। নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? নিঃশ্বাস সারাদিন রাত ধরে বুক চাপা কান্নায় উত্তাল এবং অস্থির ভাবে বয়ে গেছে। অবশ্যই বলতে হবে উত্তাল এবং অস্থির, এই দুটো শব্দ ভালোভাবে মনে রাখতে হবে যে তারা সারাদিন রাত্রি ধরে বুক চাপা কান্নায় উত্তাল এবং অস্থির ভাবে বয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। 3.1 হাওয়ার চোখে ঘরের যে ছবি পাওয়া যায় তা কবিতা অনুসরণে লেখো। হাওয়ার চোখে ঘরের যে ছবি পাওয়া যায়, ঘরের ছবি বলতে এখানে বলতে হবে যে
হাওয়ার দৃষ্টিতে ঘরের যে ছবি পাওয়া যায় সেখানে দেখা যায় দোলনায় একটি সুন্দর শিশু আরামে ঘুমিয়ে রয়েছে। আবার ঘরের আবছা আলোয় দেখা যাচ্ছে যে কার্পেটের ওপরে শুয়ে রয়েছে একটি কুকুর, ঘুমিয়ে রয়েছে। আর সেই শান্ত নিস্তব্ধ ঘরে স্বপ্নের মতো মায়াবী আলো ছড়িয়ে পড়েছে এবং একটি মোমবাতি জ্বলছে। এই যে সুখী গৃহকোণ, এই সুখী গৃহকোণের ছবিটি দেখে হাওয়ারাও শান্তি চেয়েছে, স্থিরতা চেয়েছে, কারণ তাদের ঘর নেই, তাদের আশ্রয় নেই। এই কারণেই তারা সেখানে একটু স্থিত হতে চেয়েছে, কিন্তু সেখানেও তারা দুদণ্ড বিশ্রাম পায়নি। 3.2 দেখো, সমুদ্রের জাহাজের চলার বর্ণনা দাও। সমুদ্রের জাহাজের চলার বর্ণনা বলতে হবে যে কবিতায় কুল কিনারাহীন গভীর সমুদ্রে পাড়ি দেয়া জাহাজের কাছেও হাওয়া একই প্রশ্ন করেছে যে তাদের বাড়ি কোথায়। কিন্তু সেই বিপুল জাহাজের যাত্রীরা বিভিন্ন অবসরে তাদের বিনোদনে মেতে উঠেছে। কেউ চলচ্চিত্র দেখেছে, কেউ নাচছে, কেউ বা গানের সুরে মাতোয়ারা। কিন্তু অন্ধকার গভীর রাত্রেও শুধু মাছ তুলে যখন আলো জ্বেলেছে তখনও সেই সময় জাহাজ ছুটে চলেছে, এবং তারপরে যখন সবাই ঘুমিয়েও পড়েছে, সেই যখন স্তব্ধতা এসেছে, সেই সময়ও হাওয়ারা তার জায়গা খুঁজে পায়নি। 3.3 পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখো। পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেরিয়েছে? না, পৃথিবী হাওয়ার যেখানে সমস্ত জায়গায় হাওয়া ঘুরে বেরিয়েছে। সেখানে স্থলভূমি, জলভূমি, নদী, সমুদ্র তীর, পাহাড়, পর্বত, নগর, বন্দর, অরণ্য, প্রান্তর, তেপান্তর, সমস্ত জায়গায় সে বাসস্থানে খুঁজে বেরিয়েছে, কিন্তু সে কোনো জায়গায় তার বাসস্থান খুঁজে পায়নি। 4 নিচের প্রশ্নগুলির উত্তর বিশদে লেখো। 4.1 লেখা আছে হাওয়াদের কি নেই, হাওয়ারা কোথায় কিভাবে তার খোঁজ করে। প্রথমে উত্তর বলতে হবে যে হাওয়াদের বাড়ি না থাকার প্রসঙ্গটি এখানে বলা হয়েছে, অর্থাৎ আশ্রয়হীনতার প্রসঙ্গটি বলা হয়েছে। হাওয়ারা কোথায় কিভাবে তার খোঁজ করে? হাওয়ারা সারাদিন সারা রাত ধরে তাদের বাসার খোঁজ করে, তাদের আশ্রয়ের খোঁজ করে, দুঃখ যন্ত্রণা অস্থিরতা নিয়ে সমস্ত জলে, স্থলে, কূলে, অরণ্যে, পাহাড়ে, পর্বতে, নগরে, বন্দরে, তার প্রান্তরে, ত্রিপান্তরে, সমুদ্রে, এই সমস্ত জায়গায় তারা খুঁজে বেড়ায় তাদের আশ্রয়। 4.2 চিরকাল উত্তাল তাইরে। কে চিরকাল উত্তাল? কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল? কে চিরকাল উত্তাল? এখানে অস্থির হাওয়াকে চিরকাল উত্তাল বলা রয়েছে। কেন বলা হয়েছে কেন সে চিরকাল উত্তাল হয়ে রয়েছে? কারণ নিজের বাড়ি খুঁজে খুঁজে যে ক্লান্ত হয়েছে, যে ব্যর্থ হয়েছে বারে বারে, তার তো দীর্ঘশ্বাস পড়বেই, সে তো উত্তাল হবেই। সেই কারণেই সে উত্তাল। কারণ পৃথিবীর সমস্ত জল, স্থল সবাই কিসে প্রশ্ন করেছে। সে দুর্বার ইচ্ছায় জানান দিয়েছে তার আশ্রয়হীনতার কথা, কিন্তু সে আশ্রয় পায়নি। সেই অস্থিরতা তার ভিতরেও রয়েছে, সেই অস্থিরতা থেকেই সে উত্তাল হয়ে উঠেছে। 4.3 কবিতাটির নাম হাওয়ার গান দেওয়ার ক্ষেত্রে কি যুক্তি কবির মনে এসেছিল বলে তোমার মনে হয়? কবি বুদ্ধদেব বসু আলোচ্য কবিতার যে নামকরণ দিয়েছেন, অর্থাৎ হাওয়ার গান, সেই যুক্তিগুলি যেগুলো কাজ করেছিল বলে আমার মনে হয় সেগুলো হলো হাওয়া আসলে চিরন্তন আশ্রয়হীন। সেই কারণেই হাওয়া কোনো জায়গায় স্থির হতে পারে না। সে এক স্থান থেকে অন্য স্থানে ক্রমাগত যাতায়াত করেছে। আসলে এর মধ্যে দিয়ে আশ্রয়হীন মানুষ যেমন হওয়ার সময় দুঃখী হওয়ার কারণে এবং তাদের আশ্রয় না থাকার কারণেই তারা এক জায়গা থেকে আর এক জায়গায় ক্রমাগত চলতে থাকে, এবং তাদের দুঃখের যে দীর্ঘশ্বাস, সেই দুঃখের দীর্ঘশ্বাসকে উত্তাল হয়ে ওঠে। এবং শিশুর যে আশ্রয়ের যে নিরাপদ যে দোলনায় আশ্রয়, বা কুকুরের যে ঘুমের কথা বলা হয়েছে, বা যাত্রীরা আশ্রয়, সেই জাহাজে যাত্রীরা যে বিনোদনে মেতে উঠেছে, এমনকি চাঁদের আশ্রয়ও পেয়েছে আকাশে, এদের দেখে কবির মনে হয়েছে হাওয়া যেন মানে এদের প্রত্যেকের আশ্রয় রয়েছে, কিন্তু হাওয়াদের একমাত্র আশ্রয় নেই। হাওয়া যেন কোন বরাবর সেই গৃহহীনতার যন্ত্রণা তার ভিতরে রয়ে গেছে, সেই নিরাশ্রয়ের যন্ত্রণা তার ভিতরে রয়ে গেছে। হাওয়া বিশ্বের সর্বত্র ঘুরে বেড়ালেও কোনো জায়গাতেই সে স্থিত হতে পারেনি, সে বাস করতে পারেনি। কবির কল্পনায় হাওয়া বয়ে যাওয়ার যে শব্দ, সেই শব্দই এক কান্নার প্রতিধ্বনিতে রূপান্তরিত হয়েছে। সেই কারণে এখানে হাওয়াদের গান নামকরণটি একেবারেই যথার্থ বলে আমার মনে হয়েছে, এবং এটাও বলবে যে হাওয়াদের গান এইটার মধ্যে দিয়ে আসলে আমাদের সেই উদ্বাস্তু মানুষদের কান্না, যারা সেই পরিযায়ী মানুষদের কান্না ব্যক্ত হয়েছে।
যারা কোনো দিন ঘর পায়নি, অথচ যারা সকলের কাছে জিজ্ঞাসা করেছে, পৃথিবীর সমস্ত জলভাগ স্থলভাগের কাছে জিজ্ঞাসা করেছে যে কোথায় কোথায় তাদের বাসস্থান, কিন্তু তাদেরই কান্না সে আবার তাদের দীর্ঘশ্বাস সারাদিন রাত্রি ধরে সমস্ত জায়গায় আমরা টের পেয়েছি, বা তারা আমাদের জানান দিয়েছে তাদের কান্নার কথা। 5, নিচের পংক্তিগুলির মধ্যে ক্রিয়াকে চিহ্নিত করো এবং অন্যান্য শব্দগুলির সঙ্গে তার সম্পর্ক দেখাও। দেখো এখানে বলেছে যে নিচের পংক্তিগুলো অর্থাৎ যে পংক্তিগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে ক্রিয়াকে চিহ্নিত করতে বলা হয়েছে। এবারে যখন ক্রিয়াকে চিহ্নিত করতে বলা হয়েছে তাহলে অবশ্যই আমাদের অর্থাৎ তোমরা যেমন ভার্ব, ক্রিয়া মানেই তো ভার্ব, তো সেটাকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পরে বলেছে যে অন্যান্য শব্দগুলির সঙ্গে তার সম্পর্ক দেখাও। আসলে এখানে আমরা একটা জিনিস ছোট ভুল আছে যে অন্যান্য শব্দ হবে না, ক্রিয়াকে চিহ্নিত করবার পরে অন্যান্য পদগুলির সঙ্গে তার সম্পর্ক দেখাও এটা বলতে হবে। কারণ আমরা জানি ক্রিয়ার সঙ্গে যখন অন্যান্য পদের সম্পর্ক থাকে তখন সেটা কি হয়ে যায়, সেটা কারক হয়ে যায়। আর সমস্ত পদ যদিও আসে না, সেখানে আসে শুধুমাত্র বিশেষ্য এবং সর্বনাম পদ। তাহলে ক্রিয়ার সঙ্গে যখন বিশেষ্য এবং সর্বনাম পদের যখন সম্পর্ক হয় তখন সেটা কারক। তোমাদের এখানে দেখো প্রশ্নটাতে দেওয়াই রয়েছে যে নিচের পংক্তিগুলির মধ্যে ক্রিয়াকে চিহ্নিত করো এবং অন্যান্য শব্দগুলির সঙ্গে তার সম্পর্ক দেখাও। অন্যান্য শব্দ হবে না এখানে, অন্যান্য পদগুলির সঙ্গে তার সম্পর্ক দেখাও। কারণ আমরা জানি যে কোনো বাক্যের ভিতরে যখন কোনো শব্দ অবস্থান করে তখন সেই শব্দগুলোকে আর শব্দ বলে না, কারণ তার মধ্যে বিভক্তি যুক্ত হয় এবং সেগুলো এক একটা পদে পরিণত হয়। যেমন কথাটা ঘর, এখানে বিভক্তি যুক্ত হয়ে উঠেছে ঘরে। আমরা কথায় এমনি সময় তো বলি ঘর, তেমন জল, জল, জলে, তাহলে এখানে সমস্ত এমনকি যেটা আমরা দেখতে পাচ্ছি না তার মধ্যেও রয়েছে শূন্য বিভক্তি। সুতরাং এগুলো প্রত্যেকটা পদ প্রথমে আমাদেরকে ক্রিয়াটাকে চিহ্নিত করে নিতে হবে এবং ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদগুলোর আমাদের সম্পর্ক বার করতে হবে। আর অন্যান্য পদের সম্পর্ক বার করা মানেই সেটা কারক নির্ণয় করা। তাহলে দেখো এখানে প্রথমেই আমরা চলে আসছি যে ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম। তাহলে জ্বলে যায় এখানে হলো ক্রিয়াপদ, সঠিকভাবে দেখে নাও তোমরা। দেখো জ্বলে যাওয়া অর্থাৎ এটা হলো গিয়ে ক্রিয়াপদ, তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি এটা হলো ক্রিয়াপদ। এরপরে বলা হচ্ছে ঘরে ঘরে। দেখো ঘরে ঘরে দুবার করে রিপিট করা হয়েছে, বারবার বলা হয়েছে। এবার আমরা যদি প্রশ্ন করি ক্রিয়াপদকে, আমরা যখন কারক নির্ণয় করব তখন আমাদের কি প্রশ্ন করতে হয়, আমাদের ক্রিয়াপদকে প্রশ্ন করতে হয় অন্যান্য পদগুলোর উত্তর পাওয়ার জন্য। তাহলে আমরা যদি জিজ্ঞাসা করি যে কোথায় জ্বলে যায়, কোথায় জ্বলে যায় বললে আমরা উত্তর পাচ্ছি ঘরে ঘরে জ্বলে যায়। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, অধিকরণ কারক হয়ে যাচ্ছে। এরপরে দেখো ঘরে ঘরে জ্বলে যায় পেলাম। এবারে বলা হয়েছে স্বপ্নের মৃদু মোম। স্বপ্নের মৃদু মোম, এখানে মোমটা কি হয়ে যাবে বলো তো, কি জ্বলে যাচ্ছে, কি জ্বলে যাচ্ছে। আমরা যদি বলি কি দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি কর্মকারক, তাহলে এখানে কর্ম হয়ে যাচ্ছে, এটা কর্মকারক। এবারে এখানে বলতে পারো মৃদু, মৃদুটা বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়েছে যার সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই। মৃদুর সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই। এখানে মোমটা কি রকম, সেটা মোমটার বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে মৃদু, অর্থাৎ এটার কোনো অবশ্যই এটার সাথে ক্রিয়াপদের কোনো যোগ নেই। আর একটা যেটা আসছে দেখো স্বপ্নের, এবার স্বপ্নের সঙ্গে দেখো এর যুক্ত হয়েছে। এবারে স্বপ্নের বলতে আমরা এখানে সম্বন্ধ পদকে বোঝানো হচ্ছে। সম্বন্ধ পদটা কি, সম্বন্ধ পদ হলো যার সাথে বলে নিই আমরা সম্বন্ধ পদটা কি। সম্বন্ধ পদ হলো যার সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক থাকে না। আসলে অকারক সম্বন্ধ, মানে অকারকের মধ্যে থাকে একটা সম্বোধন পদ আর একটা হলো সম্বন্ধ পদ। সম্বন্ধ পদে দেখবে র বিভক্তি থাকে, সব সময় র বিভক্তি থাকে এবং তার সাথে ক্রিয়াপদের কোনো যোগ থাকে না। আবার সম্বোধন পদ, যেমন আমি যদি বলি মাগো জল দাও, তাহলে এই যে মাগো এর সাথে দাও, দাও এর কোনো সম্পর্ক নেই। এটা যখন আমরা কোনো ডাকছি কাউকে তখন সেটাকে বলা হয় তাকে সম্বোধন পদ। এগুলো হলো অকারক, মানে যেগুলো কারকের মধ্যে পড়ে না কিন্তু বাক্যের মধ্যে অন্যান্য যে বিশেষ্য তার সাথে এই পদের যুক্ত অবস্থায় থাকবে, মানে তার সাথে এর লিঙ্ক থাকতে পারে কিন্তু ক্রিয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক থাকে না। তাহলে এখানে স্বপ্নের দেখো এখানে র বিভক্তি রয়েছে এবং এটা হয়ে যাচ্ছে সম্বন্ধ পদ।
তাহলে প্রত্যেকটাই আমরা এখানে লিখে ফেললাম। আমরা পরে চলে যাব। দেখো লেখা আছে আধারে জাহাজ চলে, তাহলে কি চলছে? প্রথমে আমাদের জেনে নিতে হবে যে ক্রিয়াপদ কোনটা। আধারে জাহাজ চলে, চলাটা হলো গিয়ে ক্রিয়াপদ, তাহলে এখানে আমরা লিখে নেব যে ক্রিয়াপদ। এরপরে বলা হচ্ছে জাহাজ, জাহাজ কি হয়ে যাবে? কি চলে, কর্তৃকারক, যে কাজটা করছে সেই হলো গিয়ে কর্তৃকারক। কর্তৃকারক। এরপরে বলা হয়েছে আধারে, আধারে মানে হয় কি কোথায় জাহাজ চলছে, তাহলে অবশ্যই এটা হয়ে যাচ্ছে অধিকরণ কারক। পাঁচ পয়েন্ট 3 সারসিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর, সারসিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর। তাহলে আমাদের প্রথমে দেখো চিহ্নিত করতে হবে ক্রিয়াপদটা। ক্রিয়াপদ কি হয়ে যাবে? দেখো সারসিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর, ওঠা হয়ে গেল, কেঁপে ওঠা আসলে সেটা হয়ে গেল ক্রিয়াপদ। এবারে সারসি মানে তোমরা জানো, সারসি হলো কাচের জানলা বা দরজা। কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর, পঞ্জর মানে কি? পাঁজর। তাহলে দেখো এখানে কার কথা বলা হচ্ছে, মানে কে কে কেঁপে উঠছে আসলে? সারসিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর, পঞ্জর অর্থাৎ কাজটা কে করছে? পঞ্জর, অর্থাৎ সেটা হয়ে যাচ্ছে পঞ্জর মানে পাঁজর হচ্ছে কর্তৃকারক। তাহলে পাঁজর এখানে হয়ে গেল কর্তৃকারক। দেখো বুঝে নাও, এখানে কিন্তু শুধুমাত্র পঞ্জর বলতে পাঁজরের কথা বলা হচ্ছে, যে কাজটা করছে সেই কারণে এটা হচ্ছে কর্তৃকারক। এরপরে বলছি দেখো কোথায়, আমরা যদি কোথায় দিয়ে প্রশ্ন করি তাহলে কি পাচ্ছি? কি কোথায় কেঁপে ওঠে? তাহলে আমরা পাচ্ছি সারসিতে, অর্থাৎ সেই কাচের যে জানলা বা দরজা তাতে কেঁপে উঠছে। তাহলে এটা হয়ে যাচ্ছে অধিকরণ কারক। সারসিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর। এবারে দেখো দেয়ালের, এই দেয়ালের সাথে কেঁপে ওঠার কি কোনো সম্পর্ক রয়েছে? আমরা কোনোভাবে কেঁপে ওঠাকে প্রশ্ন করে কি দেয়ালটাকে খুঁজে পাবো? না, উত্তরে দেখো আমরা পাচ্ছি না। আমরা কোনোভাবেই দেখো কোথায় কেঁপে ওঠে, কে কেঁপে ওঠে আমরা পাচ্ছি, কিন্তু দেয়ালের এইটাকে পাচ্ছি না। সুতরাং এইটা, এবং দেখো র বিভক্তি রয়েছে এবং তার জন্য এটা হয়ে যাচ্ছে সম্বন্ধ পদ। পাঁচ পয়েন্ট 4 অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন, অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন। অবশ্যই আমরা প্রথমে ক্রিয়াপদটা চিহ্নিত করব, ফেটে পড়ে গর্জন। তাহলে এখানে হয়ে যাচ্ছে ক্রিয়াপদ ফেটে পড়ে। তোমারাও কমেন্ট বক্সে জানাতে পারো কোনটা কার কি মনে হচ্ছে, সেটা অবশ্যই জানাতে পারো। এরপরে দেখো কোথায় আমরা দেখো যদি জানি তাহলে আমরা পাচ্ছি যে অন্ধকারে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা অবশ্যই পাচ্ছি কি? অধিকরণ কারক। অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন, গর্জন কি হয়ে যাবে বলতো? কি ফেটে পড় মানে কাজটা কে করছে? না, গর্জন ফেটে পড়ছে, তাহলে গর্জন হয়ে যাচ্ছে কর্তৃকারক। আর অকুল অন্ধকারে, দেখো অকুল সেই হিসাবে বলতে গেলে কোনো বিশেষণ পদ, মানে যার সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই, কিন্তু অন্ধকার কিরকম? না, অকুল অন্ধকার। তাহলে এই অকুলটা হলো অ্যাকচুয়ালি বিশেষণ পদ, আর অন্ধকারে হলো অধিকরণ কারক, ফেটে পড়ে হলো ক্রিয়াপদ এবং গর্জন হলো কর্তৃকারক। 6 বন্দর বন্দর নগরের ঘনভিড়। পংক্তিটির প্রথমে একই শব্দ দুবার ব্যবহার করা হয়েছে। এই রকম আরও 4টি পংক্তি উদ্ধৃত করো। কবিতার ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহারের কৌশল অবলম্বনের কারণ কি? বলা হয়েছে যে এই পংক্তিটার মধ্যে একই শব্দে, যে বন্দর বন্দর, এই শব্দটা দুবার করে ব্যবহার করা হয়েছে। এই রকম আরও তোমাদের 4টে পংক্তি কবিতার মধ্যে থেকে বার করতে হবে।
এবং কবিতার ক্ষেত্রে এই ধরনের শব্দগুলো কেন এইভাবে দুবার করে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, সেইটা কেন করা হচ্ছে এবং এই অবলম্বনের যে কৌশল তার কারণ কি সেটা তোমাদের বলতে হবে। তাহলে আমরা দেখেছি যে এখানে যেমন বলা হয়েছে যে বন্দর বন্দর নগরের ঘন ভিড়, ঠিক তেমনই ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম, এটা ঘরে ঘরে, দেখো ঘরে ঘরে ব্যবহার করা হয়েছে। বা যখন কবি বলছেন কেঁদে কেঁদে মরি শুধু বাইরে, তাহলে কেঁদে কেঁদে দুবার করে ব্যবহার করা হচ্ছে, আবার সুরে সুরে দুবার করে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই ধরনের যে এই যে দুবার করে ব্যবহার করা, এই ব্যবহার করার কারণ আসলে আমরা যখন কবিতা লিখি তখন কবিতার ক্ষেত্রে ক্রিয়ার যে ব্যবহার, দেখো সেই ক্রিয়ার ব্যবহারকে আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গা নেয়, যেখানে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া ব্যবহার থাকে। সমাপিকা ক্রিয়া মানে যেটা সমাপন, অর্থাৎ একটা শেষ করে দিচ্ছে, আর অসমাপিকা ক্রিয়া মানে যেখানে সম্পূর্ণ তোমাদের কথাটা শেষ হচ্ছে না এবং তোমার কথা শোনার আকাঙ্ক্ষা আরও থেকে যাচ্ছে। এবার এই যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, এই দুটো ক্রিয়ার ব্যবহারের দক্ষতার উপর নির্ভর করে আসলে কবিতার গতি বা চলন। এই শব্দগুলি দুবার করে ব্যবহারের মধ্যে দিয়ে আসলে অসমাপিকা ক্রিয়া তৈরি করেছেন কবি। এই তৈরি করার ফলে একই সঙ্গে যে যেমন কবিতার অর্থগত দিক, সেই কবিতার অর্থগত দিক, ধরো কেঁদে কেঁদে মরি শুধু বাইরে, এখানের মধ্যে যেমন তাদের কান্নার যে যন্ত্রণা সেই গভীরতাকে বোঝানো হচ্ছে, ঠিক তেমনই কবিতার ক্ষেত্রেও এক গতিময়তা দান করেছে। এই যে কোনো কাজের যে পুনরাবৃত্তি, এর মধ্যে দিয়ে আসলে অসমাপিকা ক্রিয়ার চেয়ে মানে এই যে দুবার করে ব্যবহার, এই দুবার করে ব্যবহার এমনকি কবিতাটাকে যেমন শ্রুতিমধুর করে তুলেছে, তেমন তার অর্থগত দিকটাও তাকে জোরালো করে তুলেছে। এভাবেই বলবে যে এই যে ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদুমোম, অর্থাৎ তাদের ঘর রয়েছে, অর্থাৎ সেই আশ্রয়, একদিকে ঘর রয়েছে আর একদিকে তারা আশ্রয়হীন, এর মধ্যে দিয়ে যে অর্থের যে ফারাক, সেই ফারাকটাকে বোঝানো হচ্ছে। আবার খুঁজে খুঁজে ঘুরি বলতে সেখানে এই যে এত খোঁজ, অবিরাম যে খোঁজ তারা করে গেছে, কিন্তু সেখান থেকেও তারা কোনো জায়গায় স্থির হতে পারেনি, তাহলে সেই যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটাকে বোঝানো হয়েছে। তাহলে এর মধ্যে দিয়ে, এই বক্তব্যের মধ্যে দিয়ে কবিতায় দু ধরনের কৌশল আমরা পাচ্ছি। একটা হলো কবিতার শ্রুতি মধুর দিকটি, অর্থাৎ কবিতার গতিময়তা, অর্থাৎ তার ব্যবহারের দিকটি, তার গঠন কৌশলের দিকটি, আর অবশ্যই তার অর্থগত দিকটিও। 7 নম্বর প্রশ্ন দেখো লেখা আছে ধ্বনি পরিবর্তনের দিক থেকে শূন্য অংশগুলি পূর্ণ করো। প্রথমে আসবো আমরা চন্দ্র। দেখো চন্দ্র থেকে এসেছে চন্ন, চন্ন থেকে এসেছে চাঁদ। এখানে নাসিক্যি ভবন হয়েছে। তারপরে দেখো এখানে রাত্রি, রাত্রি থেকে এসেছে রাত্রির, রাত্রি থেকে এসেছে রাত্রির, এটা সম্ভবত ছিল না, এটা আর ছিল না তোমাদের। আর পঞ্জর, পঞ্জর থেকে এসেছে পাজর, এটাও হয়েছে নাসিক্যি ভবন, পাজর। আমরা নাসিক্যি ভবন আগেও আলোচনা করেছি। আর রাত্রি থেকে রাত্রির, এটা হয়েছে সমীভবন, সমীভবন। দেখো রাত্রি ত আর র একসঙ্গে যুক্ত অবস্থায় ছিল, সেখানে এখানে তয় তয় হয়ে গেছে, অর্থাৎ একই ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো চন্দ্র থেকে চন্ন, দেখো ওইখানেও প্রথমে সমীভবন দেখতে পাওয়া গেছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে এটা কি হয়েছে না, যেহেতু একদম শেষ ব্যঞ্জন, শেষ ব্যঞ্জন বর্গের যে পঞ্চম ব্যঞ্জন সেটা লুপ্ত হওয়ার ফলে আগেরটা কি হয়েছে, আগের হ্রস্বস্বর দীর্ঘস্বরে পরিণত হয়েছে এবং চন্দ্রবিন্দু যুক্ত হয়েছে। ঠিক পঞ্জরের ক্ষেত্রেও এই একই বিষয়টি হয়েছে, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন এখানে উঠে গেছে এবং তারপরে তার আগের যে হ্রস্বস্বর ছিল, দেখো অ ছিল না, সেখানে আ হয়ে গেছে, অর্থাৎ হ্রস্বস্বরটা দীর্ঘ হয়ে গেছে, অ ছিল এখানে, সেটা আ হয়ে গেছে এবং তার সঙ্গে একটি চন্দ্রবিন্দু যুক্ত হয়েছে। তাহলে এই দুটি হচ্ছে নাসিক্যি ভবনের উদাহরণ, আর এটা হচ্ছে সমীভবনের উদাহরণ। মিডলেরটা হচ্ছে সমীভবনের উদাহরণ। 8 নম্বর প্রশ্ন, হাওয়ার গান কবিতায় ব্যবহৃত 5টি ইংরাজি শব্দ লেখো। এই শব্দগুলির বদলে দেশি ও বাংলা শব্দ ব্যবহার করে পংক্তিগুলি আবার লেখো। হাওয়ার গান কবিতায় যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যে ইংরাজি শব্দগুলো আমরা ব্যবহার পেয়েছি, সেটা হলো পার্ক শব্দটি পেয়েছি। পার্ক হলো কি, যে আচ্ছা পার্ক যেমন পেয়েছি, তারপর বলা হয়েছে যে বাংলা শব্দ ব্যবহার করে এই পংক্তিগুলিকে আবার লেখো। তাহলে তোমরা এইভাবে লিখতে পারো যে পার্ক দিয়ে তোমাদের কবিতার মধ্যে যেটা লেখা আছে সেটা হলো
পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর, তাহলে এভাবে লিখতে পারো যে উদ্যানের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর। আর এছাড়া লেখা আছে তোমাদের যেটা লেখা আছে সিনেমা শব্দ লেখা আছে, সিনেমা দিয়ে তোমরা কি বলতে পারো যে যাত্রীরা চলচ্চিত্রে কেউ নাচে কেউ গান গায়, কেউ নাচে কেউ গান গায়। আর যেটা লেখা আছে সেটা হলো চিমনি, চিমনির বাংলা হলো ধূম্রনালী, ধূম্রনালী। তাহলে এভাবে বলা যেতে পারে যে ধূম্রনালীর নিঃসনে মানে ধূম্রনালীর নিঃসনে বা কাননের ক্রন্দনে, ধূম্রনালীর নিঃসনে কাননের ক্রন্দনে, কানন মানে হলো বাগান, তার কান্নায়, এবং ধূম্রনালী বলতে চিমনি, সেই চিমনির শব্দে। না, আমরা কার্পেট শব্দটিকে পেয়েছি, কার্পেট শব্দটিকে ব্যবহার করা হয় গালিচা হিসাবে, তাহলে গালিচায় কুকুর তন্দ্রায় ঘুমাচ্ছে সেটাও বলতে পারো। আবার বলতে পারো ডেক, ডেক শব্দটার বাংলা হলো গিয়ে ডেক শব্দটাকে বলা হয়ে থাকে যে জাহাজের পাটাতন তার নির্জন হয়ে রয়েছে, অবশেষে থামে সব জাহাজের পাটাতন। তাহলে এই ধরনের এই 5টা আমরা করলাম যে 5টা ইংরাজি শব্দ, এই 5টা ইংরাজি শব্দ দিয়ে সেগুলোকে বাংলায় সেই শব্দগুলোকে ব্যবহার করে সেটাকে বাক্য রচনা করা হলো বা বাক্য গঠন করা হলো বা কবিতা অনুযায়ী সেটা গঠন করা হলো। এখানেই শেষ হচ্ছে আমাদের হাতে কলমের সব রকমের প্রশ্ন। তোমরা হাওয়াদের গান খুব ভালো করে পড়ে নাও আর অবশ্যই টিউটোপিয়ার সাথে থাকো এবং খুব ভালো থাকো।